নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। দুই বাঙালি বিচারপতি অনিরুদ্ধ বসু সুপ্রিম কোর্টে এবং কলকাতা হাইকোর্টে, জাস্টিস প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। যে ঘটনা ঘটলো তার ব্যাকগ্রাউন্ডে এই দুটি মানুষ কিন্তু কাজ করলেন। আমি তাদের নিয়ে আজকে এই বিশেষ প্রতিবেদন কাজ করছি নতুন বাংলায়, যে তথ্যগুলো নিয়ে একটু আলোচনা করা দরকার। আমার তারিখটা বেশ মনে আছে, 20শে ফেব্রুয়ারি 2023। এ রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর সাহায্যে চাকরি হারা, যারা চাকরি দুর্নীতি করে পেয়েছেন এমন একটা শ্রেণীর মানুষ এবং সততার সঙ্গে চাকরি পেয়েছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে তাদের চাকরিটা চলে গেছে, এরকম কিছু মানুষ তারা মিলে সুপ্রিম কোর্টে গিয়ে দাবি করলেন, আবদার করলেন, আবেদন করলেন, কেস ফাইল করলেন। কেস ফাইলে বললেন যে মহামান্য বিচারপতি, আমাদের চাকরি চলে যাচ্ছে, আপনি বাঁচান, অন্যায়ভাবে আমাদের চাকরি কেড়ে নেওয়া হচ্ছে। এটা মনে আছে, তারিখটা ছিল 20শে ফেব্রুয়ারি 2023। তারপর 23রা মার্চ তার শুনানির তারিখ ছিল। সেই 23রা মার্চ মহামান্য বিচারপতি জাস্টিস অনিরুদ্ধ বসুর বেঞ্চ সেখানে সমস্ত মামলাগুলোকে, যত মামলা স্টে অর্ডার জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে দিল্লি সুপ্রিম কোর্টে গিয়েছিল, সমস্তগুলোকে নিয়ে জাস্টিস অনিরুদ্ধ বসুর বেঞ্চে গেল, পুরো মামলার শুনানি শুরু হলো। 23রা মার্চ থেকে 9ই নভেম্বর, অর্থাৎ মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, প্রায় 8 মাসের ওপর শুনানি হওয়ার পর জাস্টিস অনিরুদ্ধ বসু, যিনি সাম্প্রতিককালে রিটায়ার করে গেছেন সুপ্রিম কোর্ট থেকে, একজন বাঙালি বিচারপতি, তিনি শেষ পর্যন্ত জানিয়ে দিলেন এনাফ ইজ এনাফ। এবার এই সমস্ত মামলাগুলো আমি কলকাতা হাইকোর্টে ফেরত পাঠাচ্ছি এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করছি যে একটা ডিভিশন বেঞ্চ ফর্ম করতে, যে ডিভিশন বেঞ্চের হাতে এই সমস্ত মামলাগুলো, চাকরি দুর্নীতি সংক্রান্ত সমস্ত SLST অর্থাৎ 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি, এই সমস্ত মামলাগুলো সেই বেঞ্চকে দেওয়া হোক এবং 6 মাসের মধ্যে তার রায়ের সিদ্ধান্ত তিনি যেন জানিয়ে দেন। সম্ভবত এটা 9ই নভেম্বর হলো। ডিসেম্বর মাসে বলা হলো যে 9ই নভেম্বর যখন রায়টা দিলেন, সম্ভবত জাস্টিস বিচারপতি অনিরুদ্ধ বসু যেটা বলেছেন, প্রাক্তন বিচারপতি, তিনি সাম্প্রতিককালে রিটায়ার করে গেছেন, তিনি বলেছেন যে CBIকে তার রিপোর্ট যেন 1-1.5 মাসের মধ্যে কলকাতা হাইকোর্টে ওই সংশ্লিষ্ট ডিভিশন বেঞ্চে CBIয়ের তদন্ত রিপোর্টটা যেন, এই চাকরি দুর্নীতি সংক্রান্ত সমস্ত রিপোর্টটা যেন ফাইলবন্দি করে সেই বিচারালয়ে দেওয়া হোক। তারপর ফিরে এলো মামলাটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জন্য। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ ফর্ম করলেন এবং সেই ফর্মে দেবাংশু বসাক, মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং মহামান্য বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদির বেঞ্চে শেষ পর্যন্ত সেই মামলাটা প্লেস করা হলো এবং মহামান্য প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টে তিনি তার হাতে দিলেন যে আপনারা এই মামলাটা শুনুন, 6 মাসের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দিন। এবার ডিসেম্বর থেকে এই মে মাসের 9 তারিখ, অর্থাৎ 6 মাসের স্প্যানের মধ্যে তার বিচার প্রক্রিয়া শেষ করা দরকার। দীর্ঘ শুনানি হলো, তিনি সমস্ত পক্ষকে শুনানির জন্য মহামান্য বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ, যারা চাকরি হারিয়েছেন, যারা সুপ্রিম কোর্টে গিয়ে স্টে অর্ডার নিয়ে এসেছেন, তাদেরও বলেছেন আপনাদের যা যা বক্তব্য হলফনামা দিয়ে জানান, এবং সমস্তগুলোকে পর্যালোচনা হলো। পর্যালোচনা করার পর শেষ পর্যন্ত গতকাল সেই নিয়ে রায় দিলেন জাস্টিস দেবাংশু বসাক। 25,753 জনের চাকরি যার ভিত্তিতে চলে গেল এবং তার মধ্যে যারা অতিরিক্ত সুপার নিউমেরিক পোস্টের যে এজেন্ডাটা আনা হয়েছিল সেটাতে CBI রায় দেওয়া হলো এবং CBI তদন্ত দেওয়ার ফলে যেটা হলো, শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক পড়তে পারে। আমি এই সিনপসিসটা বলে আপনাদের কাছে বলছি, এই এন্টায়ার এপিসোডটা যে এই 6 মাসের টাইম স্প্যানটা বেঁধে দেওয়া, আমার খালি মনে হচ্ছিল মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, তার বিচার পদ্ধতির প্রক্রিয়াটা ছিল এইভাবে: 3 ঘন্টা, 6 ঘন্টা, 10 ঘন্টা, কালকে দুপুর 2টো, কালকে সন্ধ্যে 7টা, আজকে রাত্রি 10টার মধ্যে টাইম স্প্যানটা বেঁধে দিতেন। মানুষের যে বিচারালয়ের সম্বন্ধে একটা অনাস্থা দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে না, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, 3 মাস, 6 মাস, 6 মাস, 9 মাস, যেমন DA নিয়ে হচ্ছে সুপ্রিম কোর্টে, ফলে দিনের পর দিন চলে যাচ্ছে, 1.5 বছর চলে গেছে, DA মামলা আর উঠছে না। এই তারিখ পে তারিখের কালচারটাকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি প্রথম। আমরা দেখলাম পরবর্তীকালে জাস্টিস অনিরুদ্ধ বসু, তিনি একজন বাঙালি, তিনি সুপ্রিম কোর্টে বিচারপতি ছিলেন, তিনি সদ্য রিটায়ার করেছেন, কিন্তু অবসরের আগে তিনি যে রায়টা দিয়ে গেছেন যে 6 মাসের মধ্যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে ফয়সালা করতে হবে, দিনের পর দিন শুনানি চলবে না, কেন এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ, তিনি বুঝতে পেরেছেন ছেলেমেয়ের ভবিষ্যৎ একটা ক্রাইসিসের মধ্যে রয়েছে, যাদের চাকরি যাওয়ার যাক, যাদের চাকরি নতুন হওয়ার তাদের হোক, ফলে 6 মাসের স্প্যানটাকে বেঁধে দিয়েছিল। এই 6 মাসের স্প্যানের জন্য আলটিমেটলি জাস্টিস দেবাংশু বসাক গতকাল ঐতিহাসিক রায় দিলেন, যাতে 22,753 জনের চাকরি গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে। তার কারণ এদের মধ্যে সততার সঙ্গে কেউ চাকরি পেয়েছেন।
তাঁরাও ডুবলেন, শুধুমাত্র চোরদের মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে গেলেন, কারণ চোরেদের কাছ থেকে তাঁর দল এবং তার কোম্পানি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রচুর টাকা খেয়ে এসছেন এমন অভিযোগ। ফলে তো তাঁদের বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত ডোবালেন 22,753 জন মানুষকে। আমি আজকের এই প্রতিবেদনের জায়গায় জাস্টিস অনিরুদ্ধ বসুকে আমার শ্রদ্ধা জানাবো, তার কারণ অন্তত তিনি রিটায়ার করার আগে একটা ঐতিহাসিক জাজমেন্ট দিয়ে গেছেন যে 6 মাসের মধ্যে জাস্টিস দেবাংশু বসাককে শুনে রায় দিতে হবে, মানে একটা ডিভিশন বেঞ্চকে শুনে রায় দিতে হবে। এখন দেখুন, খেয়াল করে দেখুন, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে অভিযোগ যে তিনি এক পক্ষের রায় দিচ্ছেন, তার জন্য রাজ্য সরকার, চাকরিহারারা তারা চলে গেছে ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির যা রায় দিয়েছেন সেগুলোকে রক্ষা করেছেন। তারপর সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্টে গিয়ে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির রায়কে ক্যান্সেল করাতে পারেননি। ফলত আলটিমেটলি সেই জাস্টিস দেবাংশু বসাক যখন রায় গতকাল দিলেন, আমার খালি বারবার মনে হচ্ছিল জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির কথা। এই একটি মানুষ বাংলায় দাঁড়িয়ে মাথা উঁচু করে বাঙালিকে বলতে পারে যে বাঙালি এখনও মরে যায়নি। আমি কেন আজকে এই কথাটা বলছি, যারা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির সরাসরি বিচারালয় থেকে, বিচারের আসন থেকে 17 নম্বর হতে বেরিয়ে এসে সরাসরি রাজনীতির রণাঙ্গনে প্রবেশ করে একটা অন্য চ্যালেঞ্জের মুখে নিজের জীবনকে ঠেলে দিয়েছেন, সেইখানে দাঁড়িয়ে এই মানুষটি প্রথম পথপ্রদর্শক। জাস্টিস অনিরুদ্ধ বসুকে যেমন শ্রদ্ধা জানাচ্ছি তার এই সিদ্ধান্তটার জন্য, তেমনি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি না থাকলে আমরা কেউ বুঝতে পারতাম মমতা বন্দ্যোপাধ্যায় এত চুরি করেছেন, মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি বাংলা থেকে এত তোলাবাজি করেছেন, আমরা কেউ জানতে পারতাম? জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি ইজ দ্য পায়োনিয়ার। যারা জাস্টিস গাঙ্গুলির গায়ে কাদা ছেটানোর চেষ্টা করছিলেন না, কালকে ছিল তার জবাব দেওয়ার দিন। আমি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য শুনছিলাম, তিনি একটা কথা এক জায়গায় বলছেন, আজ আমার দুঃখের দিন, তার কারণে এত বড় একটা কেলেঙ্কারি শেষ পর্যন্ত একটা সারফেসে পুরোপুরি এলো। আমি যে রায়টা দিয়ে গিয়েছিলাম তারই প্রেক্ষিতেই আজকে এই রায়টা এলো। বলতে পারতেন আমার আনন্দের দিন, বলেননি, বলেছেন দুঃখের দিন। সত্যিই তো দুঃখের দিন। বাঙালি চোর হিসেবে সারা ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছে, কাটছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দুই চোরেদের প্রাইভেট লিমিটেড কোম্পানি যেটা তৈরি করেছেন কালীঘাটে, তার সৌজন্যে আজকে বাঙালি সারা ভারতবর্ষে চোর। কেন? কিন্তু এই চোরটা চুরিটাও, চৌর্যবৃত্তিটা উন্মোচিত হওয়াটা দরকার ছিল। হ্যাটস অফ টু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। তিনি না থাকলে বাঙালি জানতেও পারতো না বাঙালি কত বড় চোর শাসন ব্যবস্থায় গিয়ে কত বড় চৌর্যবৃত্তির সাম্রাজ্য তৈরি করেছে। আপনি ভাবুন তো, কত হাজার কোটি টাকা কীভাবে সামান্য লজ্জা নেই 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখের তৃণমূল কংগ্রেস নেতাগুলো চুরি করেছে। তারপর এখন টিভির সামনে এসে বড় বড় ডায়লগ মারে, এখনও টিভির সামনে এসে বড় বড় ডায়লগ মারছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল ডায়লগ মেরেছেন। আমি শুধু আজকের এই প্রতিবেদনটা আমি দুই বাঙালিকে শ্রদ্ধা জানানোর জন্য এলাম। একজন হচ্ছেন জাস্টিস অনিরুদ্ধ বসু, তিনি সুপ্রিম কোর্ট থেকে রিটায়ার করেছেন। আর জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, তিনি স্বেচ্ছা অবসর নিয়ে সরাসরি রাজনীতির রণাঙ্গনে গেছেন ক্রুসেডার হিসেবে এই অন্যায় দুর্নীতি দমন করার জন্য। দুই বাঙালিকে বাঙালি মনে রাখবে, জাস্টিস অনিরুদ্ধ বসু এবং জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। তবে অবশ্যই আমি বলবো জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির অবদানটা সব থেকে ওপরে। এই মানুষটাকে অন্তত 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ ভোটের মার্জিনে যদি তমলুক জেতায়, তবেই বোধহয় যোগ্য জবাব হবে। তমলুকের মানুষের কাছে আমার আজকে নতুন বাংলার প্রতিবেদনের মাধ্যমে অনুরোধ রাখলাম, একটি ভোটও যাতে ওই চোর তৃণমূলগুলো না পায় সেটাকে সুনিশ্চিত করুন। সেটাই হবে সব থেকে বড় ট্রিবিউট এই দুর্নীতির বিরুদ্ধে ক্রুসেডার, একজন মহামানব জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির প্রতি শ্রদ্ধা। আমি শুধু বলবো, বাঙালি বিদ্যাসাগরকে ইদানিংকালে আর দেখেনি, বিবেকানন্দকে দেখেনি, রবীন্দ্রনাথকে দেখেনি, চিত্তরঞ্জন দাসকে দেখেনি, রামমোহন রায়কে দেখেনি, কিন্তু বাঙালি তো জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে পেয়েছে। এই প্রজন্মের বাঙালি তার প্রতি কৃতজ্ঞতার স্বরূপ তমলুক আসনটা রেকর্ড ভোটে, বাংলার লোকসভার রাজনীতিতে রেকর্ড ভোটে জেতান, তাহলেই বোধহয় দুর্নীতির বিরুদ্ধে আপনিও যে শরিক সেটা কিন্তু প্রমাণ দিতে পারবেন। ভুলে যাবেন না, তমলুক আসনে রেকর্ড ভোটে জেতাতে হবে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে।